আফামনি কয়টা ভিক্ষা দেয়া যান না? এই ফকিরের বাচ্চা, টাকা চাওয়ার সময় পাস না? দেখতেছিস যে আমি একটা শুভ কাজে যাচ্ছি, আর এই মুহূর্তে তুই কিনা পিছু ডেকে আমার কাছে ভিক্ষা চাচ্ছিস? হ্যাঁ তাই তো। এই ফকিরের বাচ্চা, তুই জানিস আমরা কত বড় একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম, আমাদের শুভ কাজে বাধা দিলি কেন? এই বাদ দে তো, চল। আফামনি দাঁড়ান না, এইরকম কেন করতেছেন আমার সাথে? আমি আসলে সকাল থেকে কিছুই খাই নাই, আমার অনেক খিদা লাগছে, আমার কয়টা টাকা দেয়া যান না? আমরা ভিক্ষুকরা তো বসেই থাকি, আপনাকে মতো বড় লোকরা আমাকে সাহায্য করবো বইলে। কি তুই এত কিছু জানার পরেও আবার কিনা পিছু ডাকছিস? এই আমি কি তোর জন্য ভিক্ষা নিয়ে বের হয়েছি যে রাস্তাঘাটে যতজন ভিক্ষুক আমার কাছে টাকা চাইবে আর সবাইকে বিলাতে বিলাতে যাব? এই তুই জানিস আমি কত বড় ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম? আমার কোটিপতির ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, আর তার ছেলে না গতকাল রাতেই দেশে এসেছে আমাকে দেখবে বলে, আর তার সাথে আমি মিট করতে যাচ্ছি, আর এই মুহূর্তে তুই আমাকে পিছু ডেকে অশুভ ডেকে আনলি। আরে তুই এই ফকিরের বাচ্চাকে কি বলছিস? চল তো, চল। আরে আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল নাইম আসেনি? আজকে তো নাইমের সাথে আমার মিট হওয়ার কথা ছিল, আর আপনারা বলেছিলেন আজকে ওর সাথে আমার মিট হলেই আমাদের বিয়ের ডেট ফাইনাল করবেন। নাইম কোথায়? নাইম তো তোমাদেরকে রিসিভ করার জন্য স্ট্যান্ডে গিয়েছে। কেন, তোমাদের সাথে দেখা হয়নি মামুনি? কই আঙ্কেল, আমাদের তো দেখা হয়নি। না না মামুনি, আসলে তুমি ভুল বলছো, কারণ নাইমের সাথে তোমার দেখাও হয়েছে, তোমাকে রিজেক্টও করেছে। রিজেক্ট করেছে মানে? হ্যাঁ, রিজেক্ট করেছি। পড়ি এই সেই ফকির না যাকে আমরা রাস্তায় ভিক্ষা করতে দেখে আসলাম? হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, রাস্তায় যে ভিক্ষা করেছে এই সেই ছেলে, আর এই ছেলেটাই আমার একমাত্র ছেলে নাইম চৌধুরী। কি বলছেন আঙ্কেল? তাহলে উনি কেন রাস্তায় বসে ভিক্ষা করছিল? রাস্তায় বসে ভিক্ষা করছিলাম এই জন্য যে আপনার আসল রূপটা দেখার জন্য, আর একজন বদমেজাজের মেয়ে কখনোই আমার বউ হতে পারে না। আসলে দেখুন, আমি যদি জানতাম যে সেই ভিক্ষুকটা আপনি ছিলেন তাহলে আমি কখনোই এরকম করতাম না। ভিক্ষুকরা কি করে? ভিক্ষুকরা তো বসেই থাকে আপনার আমার মতো মানুষদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য, সেইখানে আপনি তাকে কোনো রকম সাহায্য না করে তার গায়ে হাত তুলে বসছেন, আর যেই ছেলের সাথে আপনার বিয়েই হয়নি সেই ছেলেকে নিয়ে আপনার এত অহংকার। প্লিজ আমার একটা কথা শুনুন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা চুপ করুন। করুন, আপনার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। যে প্রস্তাবে আমার বাবা এগিয়েছিল সেই প্রস্তাব আমি এখন নিজেই রিজেক্ট করে দিচ্ছি। আপনার মতো মেয়ে আমার বউ হবার কোনো যোগ্যই নয়। আপনি এখন আসতে পারেন। বাবা চলে এসো। আরে খালি ডায়লগ, আমার মনে হয় ওরা প্রায় কাছাকাছি চলে এসেছে। আমার মনে হয় ওরা প্রায়ই আমাদের এই বাসার কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ তাই তো মনে হয়, অনেকক্ষণ ধরে গেছে তো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেউ কেমন আছো? এই তো আঙ্কেল, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভাইয়া তুই কখন আসলি? এই তো এসে তার সাথে একটু গল্প করছি, তাই না? ও আচ্ছা, তো আঙ্কেল আসলে নাইম কোথায়? ও নাইম তো তোমাদেরকে স্ট্যান্ডে রিসিভ করতে গেছে না? কি বলছেন আঙ্কেল? দাঁড়ায় যাবেন না? আমরা আসছি, হয় দাঁড়ায় যাইতে হয় না বসতে বলতে। ছেলেটা কি দিল এটা? আপনার স্বামী এদিকে আসছে, তার মানে নাইম নিশ্চয়ই আমাদের এদিকে আসছে। এখন যদি এসেও তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলে তো আমার জান শেষ। কি করে এখন বলো তো? তোমার সাথে আমাকে তো থাকাই যাবে না। এক কাজ করো, ওই যে ওইখানে গিয়ে তুমি ভিক্ষুক সেজে বসে পড়ো, ঠিক আছে? তাহলে আমাকে একা পেলেও আমাকে একটু সন্দেহ করবে না। প্লিজ তুমি আমার জন্য এটুকু করো। কি বলতেছো? তাই বলে আমি ভিক্ষুক সেজে বসে থাকবো? প্লিজ, অল্প কিছু সময় তো, জাস্ট ও আসবে তারপর চলে গেলে তুমি আবার উঠে যেও। প্লিজ আমার জন্য এটুকু করো। চুপ, আর কথা বলো না তো। বসো বসো, এটা তুমি মাথায় দাও। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে ঢেকে বসো যাতে করে বোঝা না যায়, ঠিক আছে? না কি ব্যাপার পরি, তুমি এখানে? আমি আর বলো না, ব্যাংকে নাকি একটু প্রবলেম হয়েছে। আমি ব্যাংকেই যাচ্ছিলাম, হঠাৎ এই ভিক্ষুককে দেখে খুবই মায়া হলো, তাই কিছু টাকা দেওয়ার জন্য এসেছি। ও আচ্ছা, এটা ভিক্ষুক, কিন্তু উনি এভাবে ঢেকে বসে আছে কেন? ঢেকে বসে আছে, প্রবলেম থাকে না, ওনার ইচ্ছা হয়েছে তাই ঢেকে বসে আছে। বাদ দাও না, চলো আমরা এখান থেকে যাই। না না, একটু পরে যাচ্ছি, দাঁড়াও।
আমার কেমন যেন এই ভিক্ষুককে সন্দেহ মনে হচ্ছে। আহা, ভিক্ষুককে সন্দেহ করার কি হলো? বাদ দাও না। শোনো না, আমি তো একাই ব্যাংকে যাচ্ছিলাম, চলো না তুমি একটু আমাকে এগিয়ে দিয়ে আসো। তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো, ঠিক আছে, কিন্তু তার আগে আমি এই ভিক্ষুককে দেখতে চাই। এই ভিক্ষুক, তোমার কাপড়টা সরাও তো। এই সরাও বলছি। কি ব্যাপার, ভিক্ষুক কেন কাপড় সরাতে চাইছে না? এই কাপড় তোলো বলছি। আহা, কেন ভিক্ষুক মানুষের সাথে এমন করছো তুমি? আরে বাবা, এই কি ব্যাপার? আমার জায়গা দখল করে এনে ভিক্ষা করতেছে। আমি আমি কোটে খাইবার গেছি, আর এই জায়গায় ভিক্ষা হয়ে গেছে গা। আর আমি 22 বছর এই জায়গায় ভিক্ষা করি। এই কে তুমি? উঠো উঠো। কি বলছেন চাচা, এইটা আপনার জায়গা? তাহলে ইনি কে? আরে বাবা, এই থালও আমার, এই কম্বলও আমার, কিন্তু এই লোকটাকে আমি তো চিন্তাছি না। এই কাপড় তোল, ওঠ বলছি, ওঠ। আরে আরে কি করছো? এই কে তুই? আর এখানে ভিক্ষুক সাজা বসেছিলি কেন? পরি, তুমি কি এখনো চুপ করে থাকবে, নাকি আমার পরিচয়টা তুমি নিজ মুখে দিবে তোমার স্বামীকে? পরি, ও কি বলতে চায়? হ্যাঁ, আজকে আমি তোমার পরিচয় দিব। শোনো, ওকে আমি ভালোবাসি, ও আমার বয়ফ্রেন্ড। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছো তুমি ওকে ভালোবাসো? আমি তোমার মুখের সামনে দাঁড়িয়ে বলছি আমি ওকে ভালোবাসি। কারণ কি জানো, ও কোটি কোটি টাকার মালিক। ওর কাছে থাকলে না আমি অনেক সুখে থাকতে পারবো। কি আছে তোমার? কিছুই নেই। ওর একটানি যোগ্যতাও না তোমার মাঝে নেই। আর তাছাড়া যতটুকু ছিল তোমার, ততটুকুও তো তুমি আমার নামে লিখে দিয়েছো। এখন আর তোমার কিছুই নেই, তাই আমি আর তোমার কাছে থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিব। পরি তো ঠিকই বলেছে, তোর সম্পত্তি যা কিছু আছে না সবকিছু তো পরির নামে লিখিয়ে নিয়েছি। এখন বাকি জীবনটা আমাদের সুখেই কাটবে, ঠিক আছে? তোর রাস্তা তুই দেখ, আমাদের রাস্তা আমরা দেখি। চলো। আচ্ছা, আমাকে কি তোর এতটাই বোকা মনে হয় যে আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো? না, আমি এক কানা করেও তোর নামে লিখে দিইনি। তুই কি ভেবেছিস, হ্যাঁ, যে তুই এই ছেলের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়াবি, ফষ্টি নষ্টি করে বেড়াবি? সেটা আমি কিছুই জানতে পারবো না। শোন, তোকে যে কাগজ ছুঁড়ে মেরেছিল সেটা কিন্তু আমারই প্ল্যান ছিল। আজকে তোকে না দেখলে আমি কিছুতেই বুঝতে পারতাম না যে নারীরা এত ছলনাময় হতে পারে, কালনাগিনী হতে পারে। তোকে যে আমি বিশ্বাস করেছিলাম, তুই বিশ্বাসের সেই সবকিছু আমার ভেঙে চুরমার করে দিয়েছিস। তোর মুখ আমি আর দেখতে চাই না। তুই এই ছেলেকে ভালোবাসিস না? তুই এই ছেলেকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যা। হ্যাঁ, তাই চলে যাব। হৃদয়, চলো তো। দাঁড়াও, তুমি কি করে ভাবতে পারলে তুমি একটা বিবাহিত মেয়ে হয়ে তুমি আমার সাথে সম্পর্ক করবে, আমাকে বিয়ে করবে? আরে আমি তো ভালোবাসি শুধু তোমার টাকাকে, তোমাকে না। যেহেতু এখন তোমার কাছে কোনো টাকা নাই, আমিও থাকতে চাই না। অতএব তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি তোমার মতো থাকো, আমি আমার রাস্তায় যাই। নাই, তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে সংসার করতে চাই। চুপ করো তুমি। তোমার ওই মুখে ক্ষমা শব্দটি মানায় না। আর তোমাকে ক্ষমা করতে বলছো? তুমি কি ক্ষমার যোগ্যতা রাখো? হ্যাঁ, তুমি আমার বিশ্বাস ভেঙে দিছো। আর যে বিশ্বাস একবার ভেঙে যায় সেই বিশ্বাস সহজে জোড়া লাগে না। আমি তোমার সাথে এক ছাদের নিচে আর এক মুহূর্ত থাকতে চাই না। আর হ্যাঁ, আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। নাই, তুমি এভাবে যেতে পারো না। সরকারি কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা কামাই, আরে প্রতিদিন আমার 2 লাখ টাকা কামাই, জানো? আর তুই আমারই বড় ফকির। আচ্ছা তনিমা, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? তুমি না বলেছিলে তোমার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দিবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমার বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। আমার বাবার সাথে কথা বলানোর জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তুমি কি বলছো? তোমার বাবা এখানে থাকে? আসলে আমি কোনো কিছু বুঝতেছি না, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আরে হ্যাঁ, আমার বাবা তো এখানেই থাকে, কিন্তু আমি তো এখানে থাকি না, আমি তো থাকি গুলশানে। তোমাদের বাসা মানে? আর এখানে তোমার বাবা থাকে মানে? একটু ওয়েট করো, আমি তোমাকে সবটা ক্লিয়ার করে দিচ্ছি। বাবা, বাবা, কোথায় তুমি? একটু বের হও তো। কাজের জন্য বাইরে যেতেছি, এই ব্যাপারটা কি? বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে আমার সবুজ নামের একটা ফ্রেন্ড আছে, ও তোমার সাথে কথা বলতে চায়। এই হচ্ছে সবুজ। তনিমা, এই ভিখারিটা তোমার বাবা? তুমি কিনা একটা ভিখারির মেয়ে? তার মানে আমি এতদিন একটা ভিখারির মেয়ের সাথে প্রেম করেছি। আগে জানলে তোমার মতো ভিখারির মেয়ের সাথে প্রেমই করতাম না। চুপ! কাকে ভিখারি বলছো তুমি? হ্যাঁ, কাকে ভিখারি বলছো? ভিখারি আমি না তুমি? চুপ! আপনার মনে হয় কোনো ধারণা নেই আমি একজন সরকারি কর্মকর্তা, আর আপনার মতো ভিখারি কিনা আমাকে জ্ঞান দিতে আসছে? সরকারি কর্মকর্তা? আরে মাসে কয় টাকা বেতন পাওয়া? কয় টাকা ইনকাম তোমার? এই আবার ধমক দিয়ে কথা বলিস? তুই জানিস আমার প্রত্যেক মাসের বেতন 1 লক্ষ টাকা।
সরকারি কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা কামাই। আরে প্রতিদিন আমার 2 লাখ টাকা কামাই, জানো? আর তুই আমারই বলো ফকির, তুমি জানো আমাকে চেনো তুমি? আরে আমি সারা বাংলাদেশের ওই ল্যাংরাওতুর কানা গুজায় ফকির সমিতির সভাপতি। আর আমার মাস ইনকাম কত জানো? 20 লক্ষ টাকা। আর প্রতি শুক্রবারের ইনকাম 10 লক্ষ টাকা। আর প্রত্যেক শবে বরাদ্দে আমার 10 লক্ষ টাকা ইনকাম। আর তুমি আমাকে বলছো ফকিরনি? আরে এই ফকিরনির বাচ্চা, তোর ঢাকা শহরে কয়টা বাড়ি আছে? আমার 6তলা বাড়ি আছে। সব বাড়ি আমি ভাড়া দিয়ে রাখি। আমার মেয়ে ওখানেই থাকে, আর আমি এই জায়গায় ভাঙা করেছি। আর তুই আমাকে বলছিস ফকিরনি? আসলে আঙ্কেল, ভুলটা আমারই হয়েছে। আপনার এই ভাঙ্গা বাড়ি দেখে ভেবেছিলাম আপনার কোনো টাকা পয়সা নেই। শনিমা, তুমি তোমার বাবাকে বলো না আমাকে যেন ক্ষমা করে দেয়। বাবা, বলছিলাম কি, সবুজ তো ক্ষমা চাচ্ছে, শেষবারের মতো কি ওকে ক্ষমা করা যায়? আচ্ছা ঠিক আছে, তুই যখন ওকে ভালোবাসিস তাহলে এবারকার মতো ওকে ক্ষমা করে দিলাম। এই ধর, এই জায়গায় 1 লক্ষ টাকা আছে, যে কোনো ভালো একটা হোটেল দেখে খেয়ে নিস। যা। ঠিক আছে বাবা। আর শোন, ওর হাতে দেখে একটা কম দামা ঘড়ি, এই ধর, আর 1 লাখ টাকা নে, ওকে একটা ভালো দেখে রোলেক্স ঘড়ি কিনে দিবি। ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারা ফকিন্নির বাচ্চা, ও কয় আমি ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, ম্যাডাম, আমার কোনো ইচ্ছা ছিল না ম্যাডাম, কিন্তু আমি বাধ্য হইতেছি আপনাকে মারার জন্য। আপনি আমাকে মাফ করে দেন ম্যাডাম। না ম্যাডাম, আমার কিছুই করার নাই, আমি বাধ্য হচ্ছি আপনাকে মেরে ফেলতে। আমার পথের কাটা একদম শেষ। এখন থেকে এই সমস্ত সম্পত্তির মালিক শুধু আমি। সাব্বাস ফেরদৌস, তুই একদম আমার কথা মতো কাজ করেছিস। এই নে, তোর সাথে আমার যে টাকার ডিলটা হয়েছিল টাকা পাওয়া। এই নে, আরো আছে। স্যার, আপনার স্ত্রী আপনার তো অনেক ভালোবাসতো। আপনি চাইলে তো এমনি এই সম্পত্তির মালিক হইতে পারতেন, কিন্তু ওনারে দুনিয়া থেকে সরাই দিলেন কেন স্যার? এই চুপ, তুই এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, তুই যে আমার কথা মতো কাজ করতে পারছস, এইটা অনেক কিছু। এই নে, এটা তোকে আমি খুশি হয়ে দিলাম। আর শোন, তুই যে কাজটা করেছিস এটা যেন কেউই না জানে। নে, রাখ। তুই লাশটা নিয়ে এখন তাড়াতাড়ি নদীতে গিয়ে ফেলে দিবি, আর কেউ দেখার আগে এখান থেকে চলে যা। আসুন, তুই এখান থেকে একবারই চলে যাবি, আর কোনোদিন যেন তোকে আমি এই বাড়ির আশেপাশে না দেখি। যা। ঠিক আছে স্যার। আপনি বলছেন ওকে নদীতে ফেলে দিতে, আমি এক্ষুনি এই লাশ নদীতে এমন ভাবে ফেলে দেব, এই লাশ একবারে নদীর তলে দেশে থাকবে, এই লাশ ভেসে উঠতে পারবে না, কেউ দেখবে না স্যার। আর আমাকে এই এলাকা থেকে চলে যেতে বলছেন? এই এলাকা না স্যার, আমি এই দেশ থেকেই চলে যাব। আমি এখন অনেক টাকা পেয়েছি স্যার। চলে যাবি? বাহ নাইম, বাহ, তুমি আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলার জন্য এত সুন্দর প্ল্যান করেছো। অথচ দেখো, আমি আমার অফিস থেকে আসার পর থেকে শুধু তোমার জন্যই ভেবে যাই, তোমার কোনটা প্রয়োজন, তুমি কোন খাবারটা পছন্দ করো, তুমি কোন ড্রেসটা পরতে পছন্দ করো, এই সব কিছু জোগাড় করতে করতে আমার সময় চলে যায়। তোমার কোন আবদারটা আমি রাখিনি। তোমার এই নতুন গাড়ি লাগবে, এই লাগবে, সেই লাগবে, আমি আমার সাধ্য মতো সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। আর এই সম্পত্তি তো সব তোমারই হতো, কিন্তু তুমি তোমার লোভের কারণে আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করেছিলে। তোমার মতো ছেলে আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তোমার সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। আর এই চাকরের বাচ্চা, ওকে মারার জন্য আমি তোকে এতগুলো টাকা দিলাম, আর তুই ওকে না মেরে আমার সাথে এইভাবে বেইমানি করলি, বিশ্বাসঘাতকতা করলি। চাকরের বাচ্চা। ও সামান্য একটা চাকর হলেও ওর ভিতরে যে মনুষ্যত্ব আছে তোমার ভিতরে সেটা নেই। তুমি তো মানুষ না, তুমি তো মানুষরূপী এক জানোয়ার। আর আমি আমার জীবন সঙ্গী হিসেবে ওকে বেছে নিয়েছি। যদি ফেরদৌসের কোনো আপত্তি না থাকে, আমি সারা জীবন ওর মতো একজন ভালো মানুষের সাথেই থাকতে চাই। তুমি বের হয়ে যাও। তনিমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এরকম তার কোনোদিনও করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমার মতো জানোয়ারের কোনো ক্ষমা নেই। তুমি এখন আমার সামনে থেকে বের হয়ে যাও।
তুমি যেহেতু এখন আমাকে মেরে ফেলার প্ল্যান করতে পেরেছো, আমি যদি তোমাকে ক্ষমা করে দেই, তুমি নেক্সট টাইম আরো কোনো বড় প্ল্যান করবা, যাতে আমি কোনোভাবেই বাঁচতে না পারি। আমার এই জীবনটা শুধু ফেরদৌসের জন্য বেঁচে আছে, আর আমি ইচ্ছে করলেই তোমাকে পুলিশের হাতে দিতে পারতাম। নেক্সট টাইম যদি আর কখনো তোমাকে আমার আশেপাশে দেখেছি, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্বামী ছিলে। আমি আইনের সহায়তা নিতে বাধ্য হব। গেট লাস্ট। ফেরদৌস, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার জীবন সঙ্গী করতে চাই। তুমি যদি রাজি থাকো, আমরা আজকেই কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। চলো। ঠিক আছে ম্যাডাম, চলেন। ঠিক আছে। তুই এখন আমার চোখের সামনে থেকে বেরো যা। বেরো যা। আরে থামো তো, থামো। এই, তুমি আমার থামতে বললা কেন? হ্যাঁ, একটা কাজের মেয়ে তোমাকে প্রেমের প্রস্তাব দিছে, আর তুমি ওকে কিছু না বলা তুমি আমাকে আরো থামতে বলতেছো? ওর সাথে তোমার কিসের সম্পর্ক বলো? তুমি তুমি এই বাড়িতে ফ্লোর মুছতাছো কেন? আমার যেটা কাজ সেটা তো আমার করতেই হইব। তার আগে বলো, তুমি এখানে কেন? পাশে একটা অফিসে চাকরি করি, আর এই বিল্ডিং একটা ফ্ল্যাট ভাড়া নিছি আমি, কিন্তু তুমি কাজের ভর কাজ করতেছো কেন এখানে? ভাগ্যের লেখন খন্ডাইকে তোমারে যখন আমি তালাক দিয়ে চইলা আইলাম, তারপরে আব্বার হার্টের অসুখ ধরা পড়লো। সেখানে আব্বার চিকিৎসা করতে অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় আমাকে সব জমি জিরাতি বেচা দিছি। শেষ পর্যন্ত আব্বারে আর বাঁচাইতেই পারলাম না। আব্বা মারা গেল। আব্বার শোকে শোকে মা প্যারালাইসিস হয়ে গেল। এখন এখন সংসারে একমাত্র উপার্জনকারী আমি। আমি তো আর কোনো কাজকর্ম করতে পারি না, তাই তাই মানুষের বাসায় বাসায় কাম করি। তার থেকে সবচেয়ে বড় কথা হইল, তুমি অনেক ভালো মানুষ। তোমার চাকরি বাকরি কিছু ছিল না, তুমি বেকার বইলা আমি তোমার সাইডে চলে গেছি, তালাক দিছি, আর সেই অভিশাপ আমার লাগছে। তোমার জীবনে এত কিছু ঘটে গেল, অন্তত পক্ষে আমারও তো কিছু জানাইতে পারতা। পারতাম জানাইতে, কিন্তু তোমার সাথে যে অন্যায় করছি আমি, কোন মুখে তোমার সামনে দাঁড়াইতাম? কোন মুখে তোমার কাছে সাহায্য চাইতাম? কোন মুখে দাঁড়াইতা সেটা আমি জানি না, তাই তুমি আমারে দেখে মুখ ফিরিয়ে নিছিলে আমার বিপদের সময়। অন্তত পক্ষে তোমার বিপদের সময় আমি আমার মুখ ফিরিয়ে নিতাম না। তুমি হয়তো আমার সামনে থেকে মুখ ফিরিয়ে নিতা না, কিন্তু আমার তো একটা বিবেক ছিল, কারণ আমি তো মানুষের মতো আচরণ করি নাই তোমার সাথে। উঠতে বসতে সবসময় তোমারে খোটা দিছি। তুমি একটা বেকার, আয় রোজগার নাই, সংসার চালাইতে পারো না, বউ পালার ক্ষমতা নাই, কেন থাকবো তোমার কাছে? এর কারণে আমি তোমার কাছে যাই নাই। কিন্তু আমার শত ভুলের মাঝেও একটা সত্যি আছে, আমি তোমারে এখনো ভালোবাসি। কি? বুয়ার বাচ্চা, বুয়া তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরে ভালোবাসোস? এই, তুই না আমার কাছে কত কান্নাকাটি করলি, কত কাকুতি মিনতি করলি একটা কাজের জন্য। আমি বাসায় ইয়াং মেয়ে কাজের জন্য নেব না, তারপরেও তোর কান্নাকাটি দেখে আমার মায়া লাগছিল, তোর আমি কাজে নিলাম। আর তুই আমার সাথে এত বড় বেইমানি করলি? তুই আমার স্বামীরে ভালোবাসা আমার কাছ থেকে কাইরে নেওয়ার জন্য কাজের বুয়া সেজে আমার বাসায় ঢুকছস? তুই এখন আমার চোখের সামনে থেকে বেরো যা। বেরো যা। আরে থামো তো, থামো। এই, তুমি আমার থামতে বললা কেন? হ্যাঁ, একটা কাজের মেয়ে তোমাকে প্রেমের প্রস্তাব দিছে, আর তুমি ওকে কিছু না বলা তুমি আমাকে আরো থামতে বলতেছো? ওর সাথে তোমার কিসের সম্পর্ক বলো? মাগো, আমি কইতাছি, এটা আমার মেয়ের জামাই। কি? রুবেল, তুমি এই কাজের বউটাকে বিয়ে করে ফেলছো? ছি রুবেল, ছি, তোমার রুচি এত খারাপ। আমি যদি আগে জানতাম, অন্তত পক্ষে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করতাম না। চুপ থাকো। এই, বিয়ের আগে কি তোমার সাথে আমার কোনো কথা হয়েছে? তোমার যে আমি বলুম, হ্যাঁ, আমার তো সব কথা হয়েছে তোমার গার্জেনের সাথে, ওনারা সব জানে। দয়া করে চুপ করেন, আমারে নিয়ে আর আপনারা ঝগড়া করেন না। মেম সাহেব, আমি এই বাড়িতে আসছি কাজের জন্য, সংসার করার জন্য না।
তাছাড়া আমি যদি জানতাম রুবেল এই বাড়িতে থাকে, এই বাড়ির ত্রিসীমানায়ও আমারে পাইতেন না। আর আপনি যে রুবেলের বউ, এটা যদি জানতাম আমার আমার ছায়াও এই বাড়িতে পড়তো না। মা, আমার জন্য তোমার অপমানিত হইতে হইল। আর একটা কথা মেম সাহেব, আমি তারে ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু তার ভালোবাসার মূল্য আমি কোনোদিন দিতে পারি নাই। সে অনেক ভালো মানুষ, তারে তারে আপনি ভুল বুঝছেন না, তার ভালোবাসার মূল্য দিয়েন আপনি। আমি আমি আমার ভুলে তারে হারাইছি, কিন্তু সে এখন আরেকজনের স্বামী। আমি আপনাদের মাঝখানে আর কোনোদিন আসবো না, কোনোদিন না। মা চলো। এই তুমি দেখি হা করে কি দেখতেছো? হ্যাঁ, চলো ঘরে চলো, আসো। ডাকাত কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, ডাকাত পড়ছে আমার বাড়িতে। ডাকাত ডাকাত কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, ডাকাত পড়ছে আমার বাড়িতে। ডাকাত ডাকাত কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, ডাকাত পড়ছে আমার বাড়িতে। কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। কোন জায়গায় কোন জায়গায় ডাহাই? হ্যাঁ, ডাকাত কই? আরে হাসতাছো যে, কই 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 তোমার ডাকাত টুকার? আরে মজা করলাম আপনাদের সাথে, দেখলাম যে ডাকাত আসলে আপনারা আসেন কিনা। আরে এখন কি মজা করার সময় নাকি? আমরা সব কাম কাজ ফেলেছে, তোমার ডাকে দৌড়ে আইছি। আচ্ছা চল যাই। ভাবে আর একটা কাজ করলেন, আপনি আমার সাজার সময় ডিস্টার্ব করে দিলেন। এই বৌমা, এইটা তোমার কেমন কথা? আমরা বাস কাটতাছি, এই কাম খুব ভালাই থুইয়া তোমার বাড়িতে আইছি, তুমি ডাকাত ডাকাত করতেছো। আর এখন আসার পরে তুমি হাসতেছো, আমাকে লোক মজা করতেছো, যত সব। ভাবি, এটা আপনি কেমন মজা করতেছেন? হ্যাঁ, আমরা কাজ কাম ফালাই রেখাই জায়গা আসছি, আর আপনি বাচ্চা পোলাপনের মতো মজা করতেছেন। চাচা চলেন তো। যত সবাই যা, খেলনার গা, যত সব। কি হয়েছে নীলা? চিল্লাচিল্লির আওয়াজ শুনলাম। আর বইলো না, পাড়া প্রতিবেশীর পরীক্ষা করার জন্য আমি ডাকাত ডাকাত বলে চিল্লাইছি, অমনি দেখে সবাই হাজির। এটা তুমি একটা কাজ করছো? হ্যাঁ, কেন তুমি মানুষের এইভাবে হয়রানি করতেছো? লোকজন সমস্ত কাজ কাম ফালায় তোমার বিপদ থেকে বাঁচানোর জন্য আসে, আর তুমি তাদের সাথে মজা নাও। একটা কথা মনে রেখো, এইভাবে মজা নেওয়ার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ডাকাত ডাকাত কে কোথায় আছেন? বাঁচান আমাকে। নাইম, ডাকাত আসছে, তাড়াতাড়ি আসো। কি হয়েছে নীলা? তুমি আবারও মজা করতেছো এটা নিয়া? বৌমা, আমরা এখনো বাড়ি পর্যন্ত যাই, হেরি বাড়ি নাই। একটু আগে তুমি বলছো যে আমার বাড়ি ডাকাইতেছে, আমরা দৌড়ে আবার চলে আইছি। হ্যাঁ, আর তুমি এখন আসতেছো। দেখো, তুমি যে আমাকে হয়রানি কইরা যে মজাটা লইতেছো, এই মজা কিন্তু তোমার একদিন চোখের পানি ফেলতে হইব বৌমা। নাইম, তোমার কথাটা বলে দিয়ে গেলাম, এইগুলা আসলে ঠিক না। আরে লিটন তো ঠিকই কইছে, তুমি এইরকম বারবার এরকম মজা নাও কে? আমরা কামেও যাই হারা পারি নাই, আবার ঘুরে দৌড়ি আইছি, এরকম ফাইলাম কি করো না? এই চল। এরপরে আর ডাকাডাকি করলে আমাকে আর কেউ পাইবা না, বুঝছাও? হ্যাঁ, ওনারা কি বলে গেছে শুনছো তুমি? হ্যাঁ, তোমার যদি লজ্জা শরম বলে কিছু থাকে, এই ধরনের মজা করো না। এই বাড়িতে কেউ আছেন? এই বাইরে আসেন তো, একটু কথা আছে। কে আপনারা? চুপ, কোনো কথা বলবি না। আমরা ডাকাত, তোর ঘরে যা টাকা পয়সা আছে নিয়ে আয় বলতেছি, যা। টাকা পয়সা কিচ্ছু নাই ঘরে। ডাকাত ডাকাত কে কোথায় আছেন? ডাকাত! এই আমরা না যাই না শুনেই তোর বাড়িতে আইছি। তোর ঘরে টাকা আছে, যা বলছি নিয়ে আয় বলছি। বিশ্বাস করেন, ঘরে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি সত্যি কথা বলতেছি। এই তোর আরে পাহারা দে, ঘরে কোথায় টাকা আছে আমি টাকা নিয়ে আসতেছি। এক পাও জানিয়ে এদিক ওদিক যাইতে না পারে। জি বস। ডাকাত, আমার বাড়িতে ডাকাত আসছে, কে কোথায় আছে বাঁচান। ভাই চুপ চুপ, চিল্লাচিল্লি করলে না চান্দি বরাবর গুলি করে দেব। চুপ। এই তুই না বললি টাকা নাই, এই যে টাকা কোথা আসলো? আমরা টাকার গন্ধ পাই, বুঝলি? আই চল। ডাকাত, কে কোথায় আছেন? ওই চুপ, চিল্লাচিল্লি করে তোর মাথার খুলে একবার উড়ালাম। চুপ করে ঘরে যা বয়, যা। একটা শব্দ বলবি। আই চল। চলেন বস। ডাকাত, কে কোথায় আছেন? প্লিজ আসেন, আমার কত বড় সর্বনাশ করে ফেলাইলো। ডাকাত, কে কোথায় আছে? তাড়াতাড়ি আসেন।
আমার জামাই আমি কি জবাব দেব? আল্লাহ রে, আমার টাকা, আমার জামাই আমি কি জবাব দেব? কি হয়েছে নীলা, তুমি এভাবে কান্নাকাটি করতেছো কেন? ওগো, তুমি আসছো, জানো কি হয়েছে? 3টা টাকা আসছিল, তুমি যে গরু বিক্রি করে টাকাগুলো দিছিলে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। হ্যাঁ, তুমি এটা কি বলতেছো? আমার গরু বিক্রি করে সব টাকা ডাকাতে নিয়ে গেছে? তুমি কোনো মানুষজন ডাকো নাই, লোকজন ডাকো নাই? আমি তোমার পাড়াপতি হয়েছে সবাইরে ডাকছি, কিন্তু বিশ্বাস করে একটা মানুষও আসে নাই। একটা মানুষ আসে নাই? আসবোই কেমনে? তুমি এর আগে কি করছো তোমার মনে নাই? এখন তো তুমি বুঝতে পারছো লোকজন আজকে কেন তোমার বাসাইতে আসে নাই। তুমি যে এতদিন মানুষের সাথে দুষ্টামি করছো, মজা করছো, লোকজন ভাবছে আজকেও তুমি তাদের সাথে মজা করতেছো, দুষ্টামি করতেছো। এইটা ভাইবা আজকে তোমার কেউ বাসাইতে আসে নাই। একটা কথা মনে রাখো নীলা, এত দুষ্টামি করার ফল ভালো হয় না, সবসময় খারাপই হয়। আজকে তো সেটার প্রমাণই দেখলা তুমি। তোমার একটা দুষ্টামির জন্যই আজকে আমার এতগুলো টাকা হারাইতে হইলো। এখন আমি কি করি? তুমি তো যে ভুল করার কই নাই ফলাইছো, এখন আমি কি করি? যাই, থানায় যাই, দেখি টাকাগুলোর কোনো ব্যবস্থা করতে পারি নাকি। আজকে আমার নিজের ভুলের জন্য এত বড় শাস্তি পাইতে হইলো, আর কোনোদিনও আমি এরকম কোনো কাজ করবো না।